আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি মিশু হাসান। শুরুতেই উজালা পেইন্টস সংবাদ শিরোনাম। 20 দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান ইন্তেকাল করেছেন। বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে সারা দেশে বিএনপির বিক্ষোভ, রাতে স্থায়ী কমিটির বৈঠক। বনানীতে 2 তরুণী ধর্ষণে মামলা না নেয়ায় পুলিশের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে, তদন্ত প্রতিবেদন দাখিল আজ। দেখছিলেন উজালা পেইন্টস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি শফিউল আলম প্রধান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার ভোর 6:30টায় রাজধানীর আসাদ গেটে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। 20 দলীয় জোটের অন্যতম শরিক জাগপা সভাপতির মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত অপরাজেয় বাংলার ভাস্কর ও চিত্রশিল্পী সৈয়দ আব্দুল্লাহ খালিদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাত 12:15টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার ছোট ছেলে সৈয়দ আব্দুল্লাহ জাহি জানান, তার বাবা ফুসফুস সংক্রান্ত জটিলতা, ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে। সম্প্রতি সিলেটে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সৈয়দ আব্দুল্লাহ খালিদের মরদেহ সকাল 11টায় চারুকলা ইনস্টিটিউট এবং দুপুর 12টায় অপরাজেয় বাংলার সামনে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে বীরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। 75 বছর বয়সী সৈয়দ আব্দুল্লাহ খালিদ অপরাজেয় বাংলা ছাড়াও বাংলাদেশ টেলিভিশন কেন্দ্রের সামনে অবস্থিত মিউরাল, আবহমান বাংলা এবং বাংলাদেশ ব্যাংকের প্রধান দপ্তরের সামনে টেরাকোটার ভাস্কর্য নির্মাণ করেন। আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে যোগ দিতে সৌদি আরব গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের কূটনৈতিক, সামরিক, বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজ সৌদি আরবের রাজধানী রিয়াদে বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আরব ইসলামিক আমেরিকান শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। সৌদি বাদশার আমন্ত্রণে এই সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তিনি গ্লোবাল সেন্টার ফর কম্বেটিং এক্সট্রিমিস্ট থট এর উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন। আগামীকাল মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত এবং মক্কায় উমরাহ পালন করবেন প্রধানমন্ত্রী। 4 দিনের সফর শেষে 23 মে তার দেশে ফেরার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল করছে বিএনপি। এদিকে রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বেগম খালেদা জিয়া। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাভারের কুটুরিয়া বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দল। দলের ঢাকা জেলার সভাপতি আব্দুর রহমান বাবুলের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। এ সময় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশির তীব্র নিন্দা জানিয়ে স্লোগান দেন। পরে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়। দেশব্যাপী বিরোধী দলকে পীড়ন, নির্যাতন, নিপীড়ন, হামলা মামলা দিয়ে পর্যদস্ত করার তাদের যে ধারাবাহিকতা, সেই অংশ হিসাবে জাতীয়তাবাদী শক্তির প্রধান প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তার কার্যালয়ে আজ পুলিশ হানা দিয়েছে। এটি গণতান্ত্রিক রীতিনীতি, সভ্যতা, ভব্যতার চরম পরিপন্থী। বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, তার দপ্তর, সিকিউরিটির দায়িত্বরত যারা আছেন তারাও কিছু জানেন না, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আকস্মিকভাবে দলের ঊর্ধ্বতন যারা নেতৃবৃন্দ তাদেরকে কেউ কিছু না বলে সকালে একটি কারো অজ্ঞাতনামা জিডির ভিত্তিতে পুলিশ ম্যাজিস্ট্রেটের একটি ওয়ারেন্ট নিয়ে এখানে ঢুকে পড়েছে। বন্ধুরা আমার,
এটি বিএনপির চেয়ারপারসনকে মানসিকভাবে বিপর্যস্ত করার জন্য। এই অবৈধ সরকারের প্রধান এবং এই সরকার দীর্ঘদিন ধরে যে অশুভ চক্রান্ত এবং পরিকল্পনা করে এসছে, এটি হচ্ছে তারই অংশ। আজকে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা খামোখা কোনো কারণ ছাড়া একবারে উদ্দেশ্যমূলকভাবে তারা এই হানা দিয়েছে। একটি আমাদের বিভিন্ন কর্মকর্তার রুমে তালা ভেঙেছে, তারা তল্লাশি চালিয়েছে। বন্ধুরা আমার, এটা একেবারে কারণ ছাড়া কিচ্ছু পায়নি। তারা সম্পূর্ণ তল্লাশি করার পর তারা বলেছে যে শূন্য, তাদের প্রাপ্তি হচ্ছে সেখানে শূন্য। আমাদের যিনি ম্যাডামের যিনি চিফ সিকিউরিটি অফিসার কর্নেল তৌহিদ, তিনি সেখানে উপস্থিত ছিলেন, আমিও ছিলাম, এবং সেখানে তাদের পুলিশের বক্তব্য এটা হচ্ছে জঘন্য মনোবৃত্তি সরকারের। বিএনপির চেয়ারপারসনকে অসম্মানিত করার, তার কার্যালয়কে অসম্মানিত করার এটি চক্রান্তের একটি অংশ। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি। তাহলে বুঝতে হবে যে এইটা উদ্দেশ্য প্রণোদিত এবং বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী তাকে অসম্মানিত করার জন্য, তাকে বিপর্যস্ত করার জন্য এটা সরকারের একটা গভীর ষড়যন্ত্রের অংশ। কিচ্ছু করেনি, আমাদের কাছে লিখিত দিয়ে গেছে শূন্য প্রাপ্তি। আমি এর আগেও বলেছি, আর একটু বলেছি। সুতরাং তারা জানেই যে কিচ্ছু নাই। এটা তো একটা পাবলিক অফিস, একটি রাজনৈতিক দলের প্রধানের অফিস। এখানে সকাল সন্ধ্যা রাত্রি পর্যন্ত দলের নেতাকর্মীরা এখানে আসছে। যে ব্যক্তি 3 বার প্রধানমন্ত্রিত্ব করেছেন, পার্লামেন্টে বিরোধী দলের নেতা ছিলেন কয়েকবার, দেশ পরিচালনা করেছেন, তার এইখানে সন্ত্রাসী কর্মকাণ্ড বা অন্য কোনো কিছু থাকবে, সেখানে একজন অজ্ঞাতনামা লোক একটা জিডি করবে। এই জিডিটাও করিয়েছে সরকারের পক্ষ থেকে কাউকে উস্কানি দিয়ে, এবং ম্যাজিস্ট্রেটের কাছ থেকে তারা ওয়ারেন্ট নিয়ে এসে ইচ্ছাকৃতভাবে সরকারের এটি একটি পাতানো ষড়যন্ত্রের অংশ। এইটা সরকার আজকে যে ব্যর্থ, চারিদিক থেকে ব্যর্থ, আজকে হাওর নিয়ে ব্যর্থ, দেশ পরিচালনায় ব্যর্থ, সামগ্রিকভাবে দেশ যে একটা ভয়ঙ্কর বিপন্নতার মধ্যে অবস্থা, সামাজিক রাজনৈতিক চারিদিক থেকে সরকার যে একটা বিপর্যস্ত অবস্থা এসছে, এটাকে দৃষ্টি ফেরানোর আরেকটি খেলার অংশ। আমি আবারও এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একদলীয় একতরফা নির্বাচন তো দেশের মানুষ এবার আর কোনোভাবেই মেনে নেবে, তখনও মেনে নেয়নি, এখনো মেনে নেবে না। তো সেটা হতেও পারে যে আজকে যে দাবি উঠেছে সারা দেশ থেকে নিরপেক্ষ সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, এবং যে নির্বাচনের জন্য বিএনপি সকল প্রস্তুতি রাখছে। বিএনপি একটি রাষ্ট্র পরিচালনাকারী দল, তার একটি নির্বাচনী প্রস্তুতি সবসময়ের জন্য থাকে। এই যে নির্বাচনী একটা পরিবেশ আসা, সেই পরিবেশ আসাটাকে আপনার তালিবালিপ্ত করার জন্য, এটিকে বিভ্রান্ত করার জন্য এটা তারও একটা অংশ হতে পারে। আর সামগ্রিকভাবে সরকারের যে ব্যর্থতা, সরকার আজকে চারিদিক থেকে যা কিছু ঘটছে, এই আমাদের সমাজে রাষ্ট্রে যে সমস্ত অন্যায় অবৈধ অনাচার যা কিছু ঘটছে, সেখানেই ক্ষমতাসীন দলীয়। বনানীতে 2 শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা নিতে বিলম্ব, ভুক্তভোগীদের সঙ্গে অসদাচরণ এবং আসামি গ্রেফতারে বনানী থানা পুলিশের বেশ কিছু গাফিলতির প্রমাণ পেয়েছে পুলিশের তদন্ত কমিটি। এ নিয়ে ডিএমপি হেডকোয়ার্টার থেকে গঠিত 3 সদস্যের তদন্ত কমিটির আজ পুলিশ কমিশনারের কাছে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে। ধর্ষণের ঘটনাটি সমালোচিত হওয়ার পর থেকেই ভুক্তভোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করা, মামলা নিতে অহেতুক সময় ব্যয় এবং বনানী থানার ওসির বিরুদ্ধে আসামিপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয়ার অভিযোগ ওঠে। অতিরিক্ত কমিশনার মিজানুর রহমানকে প্রধান করে যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় এবং আব্দুল বাতেনকে নিয়ে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। যেসব পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। জঙ্গি আস্তানার সন্দেহে নরসিংদীর গাবতলীতে একটি বাড়ি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একটি বাড়িতে 5 থেকে 6 জন জঙ্গি রয়েছে বলে ধারণা করছেন তারা। জঙ্গিরা আত্মসমর্পণের জন্য প্রস্তুত বলে জানিয়েছে র্যাব। ওই বাড়ির 8 কিলোমিটার এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও র্যাব, সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাড়ির মালিক প্রবাসী মঈন আহমেদের ভাই জাকারিয়া জানান, চলতি মাসের 3 তারিখে ভাড়া দেওয়া হয় বাড়িটি। ওই দিনই 3 জন লোক ওঠে ওই বাড়িতে, 3 জনই ভোটার আইডি কার্ড জমা দেন।
শনিবার বিকেল ৩টার দিকে দুজন অপরিচিত লোক বাড়িটিতে প্রবেশ করে। তাদের আচরণ সন্দেহজনক হলে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়। এমন খবরে বিকেল 4:30টার দিকে র্যাব, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা এলাকাটা ঘিরে রাখে। সেখানে জারি করা হয়েছে ১৪৪ ধারা। মৌলভীবাজারের মনু প্রকল্পের সেচ পাম্প সার্বক্ষণিক চালু না থাকায় প্রকল্পের ভেতর বোরো ধান তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া প্রকল্পের ভেতর পানি নিষ্কাশন না করায় গত কয়েক বছর ধরে সেখানে ঢলের পানি ঢুকে আধ পাকা ধান পানিতে ডুবে পচে নষ্ট হচ্ছে। ১৯৮২ সালে মৌলভীবাজার সদর ও রাজানগর উপজেলার ৫৬,০০০ একর জমিতে সেচ ও নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে মনো প্রকল্প নামের একটি প্রকল্প চালু হয়। প্রকল্পটির শুরুতে পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন করে নিয়ন্ত্রণে রাখায় স্থানীয় চাষিরা উৎপাদিত ফসল নির্বিঘ্নে ঘরে তুলতে পারতেন। বর্তমানে প্রকল্পের সেচ পাম্প ঠিকমতো চালু না থাকায় ঢলের পানি ঢুকে ব্যাপক ক্ষতি হচ্ছে ফসলে। 8টা পাম্প আছে, ওখানে শুনছি 2টা নষ্ট, 6টা পাম্প পালা আছে। এরা যদি পানি সিস্ত তাহলে আমাদের পানি ডুবিয়া যাইতো না ধানগুলা। যে সরকারে যে পাম্প দিছে পাম্পে ওই সময় মতো পানি সেচ দিছে না, যার কারণে আমরা এই বিভ্রান্তি পড়ছি। পুরা পাম্প যদি চালাইতো তাহলে আর পানি হইতো না, আমরা ক্ষতিগ্রস্ত হইতো না। ওই ধরনের আমরা বিপদ আছে, এখন আমরা কি তা করতাম। পানি উন্নয়ন বোর্ড জানায় প্রকল্পের পাম্পগুলো পুরনো হয়, পানি নিষ্কাশন আগের মতো হচ্ছে না। এই পাম্প হাউসটা পর্যাপ্ত পরিমাণে পানি নিষ্কাশনের জন্য এনাফ না, এই জন্য কাওয়াদিঘি হাওরে আরেকটি পাম্প স্থাপনের জন্য মনোসেচ প্রকল্পের আওতায় একটি পাম্প স্টেশনের প্রস্তাব করা হয়েছে। কৃষি বিভাগ জানায় মনু প্রকল্পের আওতাধীন মৌলভীবাজারের কাওয়াদিঘি হাওর এলাকায় এবছর ৩৬,০০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়। তবে অকাল বন্যায় প্রায় ২,০০০ হেক্টর জমির আধা পাকা ধান তলিয়ে গিয়ে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৯৫০ হেক্টর জমি ধান সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। এতে প্রায় ৯ কোটি টাকার ফসল আমাদের ওখান থেকে নষ্ট হয়েছে। কৃষকদের অভিযোগ, তাদের কল্যাণের এই প্রকল্প সংশ্লিষ্টদের উদাসীনতায় এখন ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে ক্লেমন খেলার সংবাদ। আয়ারল্যান্ডে একদিনের ছুটি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ডাবলিনের রোদ বৃষ্টি লুকোচুরি থেকে এড়িয়ে টিম হোটেলে চারপাশে নিজেদের মতো সময় কাটিয়েছে টাইগাররা। ওরা যখন নিশ্চিন্ত তখন বিশ্ব দরবারে বাংলাদেশের জায়ান্ট হওয়ার কথা ডাবলিনে বসে শামসুল আরিফিনকে জানিয়েছেন আইরিশ অধিনায়ক পোর্টারফিল্ড। শুধু খেলার মাঠে নয়, আইরিশরা পিছিয়ে আছে গ্যালারিতেও। হাতে গোনা কিছু আইরিশ ছাড়া প্রায় পুরো গ্যালারি দখল করে রাখছে প্রবাসী বাংলাদেশিরা। তাতে অবশ্য উইলিয়াম পোর্টারফিল্ড অবাক হন না। তিনি অবাক হন অল্প সময়ের মধ্যে টাইগাররা বড় দল হয়ে ওঠায়। গেল এক বছরে ওরা কেবল দেশের মাটিতে না, বাইরেও ভালো করেছে। বাংলাদেশের বিশ্বসেরা খেলোয়াড় আছে, সব ক্রেডিট ওদের। মোস্তাফিজের কীর্তিকলাপ আগেই জানেন, দেখেছেন উইলিয়াম পোর্টারফিল্ড। এবার অবশ্য সন্দেহ করছেন। সে কয়েকটি স্পেল দারুণ করেছে। সে জানে কোথায় বল করতে হবে। ওর কাটারগুলো বেশ ভয়ানক। গেল এক বছরে বাংলাদেশের সেরা বোলার মুস্তাফিজের ছিল। উইলিয়াম পোর্টারফিল্ড বলছেন, এবারে ট্রাই-নেশন সিরিজটি তাদের দেশের ক্রিকেটের জন্য দারুণ গুরুত্বপূর্ণ। আর এমন সুযোগ যদি তারা নিয়মিত পায় তাহলে বাংলাদেশের মতো বড় দল হয়ে ওঠায় তাদেরও খুব একটা সময় লাগবে না।